কেমন হতো যদি তথাকথিত এক দেহ ব্যবসায়ীর মনের একদম ভেতরে গিয়ে বসা যেত, তাকে একটু যত্ন করা যেত পরিবারের মতো। সত্যি কি তা হয়? অবশ্যই হয়। আসুন শুনে নেওয়া যাক ডাক্তার সৌম্য শুভ্র বাবুর জীবনের এক কাহিনী। হয়তো কিছুই নয়, তবুও সমাজের এক আলাদা দিকের কথা আমরা জেনে নিতে পারবো। আসুন আরম্ভ করা যাক আজকের গল্প দাদাভাই। শহরের নামকরা ডাক্তার সৌম্য শুভ্র ব্যানার্জি খুব পসার। দিনের শখানেক রোগী প্রায় বাঁধা ধরা। পসার এতই জমে উঠেছে যে অন্য ডাক্তার তাকে মনে মনে বেশ ঈর্ষা করে। যারা তাকে খুব কাছ থেকে দেখেছেন তারা বলেন ওনার মতো ভালো মানুষ হয় না। বেশিরভাগ মানুষের কাছ থেকেই এটাই শোনা যায় যে ডাক্তারবাবুর নামডাক যতই হোক, ওনার চরিত্রের বেশ ভালো রকম দোষ আছে। চরিত্রের মাপার অনেক রকম মাপকাঠি আছে, সে কথা না হয় অন্য একদিন বলা যাবে। এখন এই যে ডাক্তার সৌম্য শুভ্র, ওনার খানিক পরিচিত মানুষজনের কাছে উনি শুভ্র নামেই পরিচিত। তো মোদ্দা কথা এইটুকুই শোনা যায়, ওনার নাকি রোজ রাতে বেশ্যাপট্টিতে না গেলে ওনার রাতের খাবার হজম হয় না। আর কোনো নেশা বোধ করি ছিল না, কারণ উনি কখনোই কারোর সামনে সিগারেট বা অন্য কোনো নেশার জিনিস খেতেন না। বুধবার সকাল থেকে প্রচণ্ড বৃষ্টির জন্য রোগী বেশ কম। গুটি কয়েক এমার্জেন্সি কেস ছাড়া অন্যান্য রোগী নেই। প্রতিদিনের অভ্যাস মতো কাজ সেরে ক্লিনিক থেকে বেরিয়ে গেলেন বেশ্যাপট্টির দিকে। অন্য দিনের তুলনায় আজ একটু বেশি আগে এসেছিলেন। এখানে কিন্তু প্রতিদিনের মতোই অনেক লোকজন। মানুষের জীবনে ভালোবাসার কতটা বেশি অপূর্ণতা থাকলে মানুষ দুর্যোগ উপেক্ষা করেও অতীব সস্তার ভালোবাসা খুঁজতে আসে। প্রতিদিন আসার জন্য এখানকার মেয়েদের সবাইকেই উনি চেনেন, কিন্তু আজ একটা মেয়ে নতুন। ওর কাছে এগিয়ে এলেন শুভ্রবাবু। মেয়েটা যেন ভয়ে জড়সড় হয়ে আছে। মেয়েটার হাত ধরে বললেন, যাবি? মেয়েটা মুখ নিচু করেই মাথা নাড়ল। শুভ্রবাবু ওকে নিয়ে ওর জন্য বরাদ্দ ঘরে এলেন। ওকে বললেন, তুই বিছানায় বস, আমি ছিটকিনিটা লাগিয়ে আসি। ঘরটা একটা হালকা নীল রঙের আলোতে ভরে আছে। শুভ্রবাবু এসে পাশে বসলেন। মেয়েটা উঠে দাঁড়ালো, বুক থেকে আঁচলটা ফেলে দিল। শুভ্রবাবু ডাক্তার, ওকে দেখে বুঝতে পারলেন বয়সের তুলনায় ওর শরীরের গঠন বেশ শীর্ণ, শুধুমাত্র মুখটা অসম্ভব সুন্দর। মেয়েটা এবার একটা একটা করে কামিজের হুক খুলতে শুরু করলো। শুভ্রবাবু বললেন, একটু পরে খুলবি। মেয়েটা চুপ করে ওখানেই দাঁড়িয়ে আছে। শুভ্রবাবু বললেন, ঘরের বড় আলোটা জ্বালাতো। ঘরের আলোটা জ্বালতেই ওই ছোট্ট মেয়ের চোখের কোণে দেখলেন কষ্টের অশ্রু জমে আছে। উনি মেয়েটাকে কাছে ডাকতেই ও আস্তে আস্তে এগিয়ে এসে বসলো ওনার কাছে। আমার কোলে একটু মাথা রেখে শো তো, শুভ্রবাবু বললেন। মেয়েটা অবাক চোখে তাকিয়ে আছে। এর আগেও দুজন এসেছিল, তারা তো জানোয়ারের মতো ওর শরীরটাকে ছিঁড়ে খেয়েছে। ওটা এত ব্যথা যে জোরে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, নাভির নিচ থেকে যেন আড়ষ্ট হয়ে আছে। শুভ্রবাবু ওনার হাতটা রাখলেন মেয়ের মাথায়, আস্তে আস্তে মাথায় বিলি কেটে দিচ্ছিলেন। মেয়েটার দু চোখ আস্তে আস্তে বুজে আসছিল। ওর মনে হচ্ছিল খুব কাছের মানুষের কাছে আছে ও। শুভ্রবাবু বললেন, কামিজের উপরের হুক দুটো খুলে দে তো। বাধ্য মেয়ের মতো হুক দুটো খুলে দিল। শুভ্রবাবু দেখলেন ওর নরম বুকে জানোয়ারের থাবার আঁচড়ের মতো দাগ। নিজের ব্যাগটা খুলে ওষুধ লাগিয়ে দিলেন ওই বুকের ক্ষতের উপর। বললেন, কোমরে ব্যথা লাগছে? মেয়েটা অস্ফুট স্বরে বলল,
হ্যাঁ। ওঠ, ওই ওষুধটা খেয়ে নে, শুভ্রবাবু বললেন। মেয়েটা অবাক চোখে চেয়ে রইল শুভ্রবাবুর দিকে। খুব কাছের মানুষও ওকে কখনো এত যত্ন করেনি। মা বাবা তো জন্মের কিছু পরেই মারা গিয়েছিল। দাদা বৌদির কাছে লাথি ঝাঁটা খেয়ে 18 বছর পার করে জায়গা হলো বেশ্যাপট্টিতে। যেটা সব থেকে অবাক করেছে ওকে, মানুষটার চোখে কামনার চিহ্নটুকুও নেই। ও উঠে ওষুধটা খেয়ে আবার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। এবার যেন একটা অবলম্বন পেয়েছে ও। শুভ্রবাবু বললেন, মা রে, ওদিকে গিয়ে একটা হালকা জামা পরে আয়। এই কামিজটা বুকে চেপে বসে আছে, কষ্ট হচ্ছে তোর। মেয়েটা এবারে ওই অবস্থাতেই ওর কোমর জড়িয়ে ধরে অজোরে কেঁদে ফেলে। শুভ্রবাবু ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। মেয়েটা এবার যেন কখন ঘুমিয়ে পড়ল। শুভ্রবাবু মেয়েটাকে যত্ন করে শুইয়ে দিয়ে নিজেও ওই পাশটায় কখন ঘুমিয়ে পড়লেন আর খেয়াল নেই। ঘুম ভাঙল ভোরে। একটা ভেজা হাতের স্পর্শে চোখ খুলে দেখলেন ওই ছোট্ট মেয়েটি হাসি হাসি মুখে তাকিয়ে আছে। শুভ্রবাবু বললেন, উঠে পড়েছিস? আমাকে বের হতে হবে। মেয়েটা মুখ নামিয়ে বলে, একটা কথা বলবো? হ্যাঁ বল, শুভ্রবাবু বললেন। আপনি তো অন্যদের মতো নন, তাহলে এখানে আসতে আপনার খারাপ লাগে না? বোনেদের কাছে আসতে খারাপ লাগবে কেন রে? আমার সেই সামর্থ্য নেই তোদের এখান থেকে বের করে নিয়ে যায়। তোদের একটা ভালোভাবে বেঁচে থাকার উপায় করে দিই। অন্তত কয়েকটা রাত যদি তোদের চোখে একটু শান্তির ঘুম এনে দিতে পারি। আমার নিজের বোন আর তোরা কি আলাদা রে? আচ্ছা রে বোন, আজ চলি, আবার আসবো। নিজের খেয়াল রাখিস। মেয়েটা এবার ছলো ছলো চোখে মুখ তুলে তাকালো, কান্না ভেজে গলায় বলল, আপনাকে দাদা ভাই বলে ডাকবো? ডাকিস বোন। আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেলেন শহরের নামী ডাক্তার। আপনারা এতক্ষণ শুনলেন হ্যালো শুনতে পাচ্ছেন চ্যানেল প্রেজেন্টস অনিবেন্দ্র বাবুর লেখা আজকের গল্প দাদা ভাই। সম্পর্ক আর জীবনের কথা বলতে ভালোবাসেন আমাদের নবীন লেখক অনিবেন্দ্র। ইনি শুধু চান ভালোবাসা শিখিয়ে যেতে। সম্পর্ক আর জীবনের সমীকরণ জানতে তার সদ্য প্রকাশিত বই অনিবেন্দ্র 1 আপনারা সংগ্রহ করতে পারেন। আজকের গল্প পাঠে রয়েছি আমি, নন্দিতা ও নিকোলাস। এডিটিংয়ে সম্বিত, পোস্টার ডিজাইনে এনএসডি আর্ট। ধন্যবাদ জানাই সেই ব্যক্তিকে যার কথা না বললেই নয়, আমাদের লেখক অনিবেন্দ্র বাবু, যিনি এত সুন্দরভাবে সমাজচিত্রটিকে তুলে ধরেছেন এবং আমাদের হ্যালো শুনতে পাচ্ছেন চ্যানেলকে বিশেষভাবে সহযোগিতা করেছেন এত সুন্দর একটি গল্প ফুটিয়ে তোলার জন্য। সম্পর্ক হোক সদা যত্নের। ধন্যবাদ।